দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আমরা দ্বিতীয় যে শিরোনামটি আপনারা দেখছিলেন সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং এতে করে তার বিচারের অন্তরায় তৈরি হচ্ছে কিনা সেখান থেকে আমরা কথা শুরু করব এবং বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আছেন জনাব জুনায়েদ সাকি, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনা শুরু করবার আগেই যে বিষয়ে এইমাত্র কথা বলছিলাম, অর্থাৎ পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভারতের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও গুম খুনের দায়ে অভিযুক্ত হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, তবে এখনও আসেনি উত্তর। এরই মধ্যে হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু, এবং এটা ভারত সরকারও জানে, এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ভারতে বাড়ানো হয়েছে হাসিনার ভিসার মেয়াদ। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাড়ানো হয়েছে এই মেয়াদ। প্রক্রিয়া শেষ করতে কাজ করেছে স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন। তবে কবে বাড়ানো হয়েছে এই মেয়াদ তার দিন তারিখ প্রকাশ করা হয়নি। ভারতীয় কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানায়, দিল্লিতে অবস্থানের সুবিধার্থেই বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ। রাজনৈতিক আশ্রয়ের বিষয়টিকে গুজব বলে জানান তারা। তবে পাসপোর্ট বাতিলের পর হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রশ্ন অবান্তর বলে মনে করছেন দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার। পাসপোর্ট যেহেতু ফার্স্ট লিগাল ডকুমেন্টস, সেই লিগাল ডকুমেন্টসের উপরে আপনার তারপরে ভিসাটা পড়ে। সো আমাদের যদি এখানে শেখ হাসিনা পাসপোর্টই বাতিল হয়ে থাকে, সেখানে ইন্ডিয়া সেখানে ভিসা কিভাবে এক্সটেনশন করে সেটা আমার জানা নাই। কিন্তু অবভিয়াসলি এখানে কমিউনিকেশন একটা গ্যাপ আছে, এবং সেখানে আমরা একই পেজে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে নাই বলেই আমার ধারণা। এর আগে ব্রিফিংয়ে হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল অক্টোবরে ভারতীয় গণমাধ্যম প্রিন্ট জানায়, ঢাকা থেকে ১৮০০ কিলোমিটার দূরের শহর দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে অবস্থান করছেন শেখ হাসিনা। সাধারণত এ ধরনের বাংলোতে থাকেন ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তারা। শুরুতেই জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে আসতে চাই। এই যে প্রক্রিয়া, যেখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে ফেরত চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে, যার বিচারের প্রক্রিয়া এখানে চলছে, এবং তার পাশাপাশি ভারত একই সময়ে বলছে যে তিনি কোথায় যাবেন সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং আবার ভিসার মেয়াদও তারা বাড়াচ্ছেন, সব মিলিয়ে কি আমরা যথেষ্ট করতে পারছি এই গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য? প্রথমত, এটা ভারত বলেনি, বলেছে ভারতের একটা পত্রিকা। আর ভারতের পত্রিকার বিশ্বাসযোগ্যতা সবসময় প্রশ্নবিদ্ধ। সো ভারতের কোনো পত্রিকা যদি কোনো সংবাদ দেয়, সেটাকে নিশ্চিত হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি ভারত সরকার থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসে, তাহলে বাংলাদেশ সরকারের সেখানে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে। কারণ এটা কূটনীতিক পর্যায়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে একটা নোট বারবার পাঠানো হয়েছে, ওনাকে ফেরত চেয়ে, ওনাকে যে আদালত ফেরত চেয়েছে সেই বিষয়টা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এবং এটা নিয়ে ভারত আনুষ্ঠানিক একটা প্রতিক্রিয়া দিয়েছে। যদিও প্রতিক্রিয়াটা খুবই সংক্ষিপ্ত ছিল। তারা বলেছে যে তারা বাংলাদেশের অনুরোধটা পেয়েছে, কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত তারা জানায়নি। এটা ভারতের দিক থেকে আনুষ্ঠানিক যে বক্তব্য, যেটা আমরা জেনেছি। আর একটা জিনিস, ট্রাভেল ডকুমেন্টের যে কথাটা বলা হয়েছে, এটাও ভারত আগে পরিষ্কার করেছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এখন ট্রাভেল ডকুমেন্ট যদি দেওয়া হয়, তাহলে এই ট্রাভেল ডকুমেন্টের উপর ভিত্তি করে ওনাকে ভিসা দেওয়া যায় কি যায় না, এই প্রশ্নটা আপনাকে ভারতকে করতে হবে, বা ভারতীয় কোনো কর্তৃপক্ষকে করতে হবে। কারণ ওনাকে আদৌ ভিসা দেওয়া হয়েছে কিনা, ভিসা দিলে সেই ভিসার মেয়াদ কতদিন ছিল, সেটা কিন্তু ভারত একবারের জন্য আনুষ্ঠানিকভাবে কাউকে কোনো কিছু জানায়নি। সো ভারতের সিদ্ধান্ত কি ওনার ব্যাপারে, এটা যতক্ষণ পর্যন্ত না ভারতের সরকারের কাছ থেকে কোনো বক্তব্য আসছে, আমরা আসলে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে নিশ্চিত হিসেবে ধরে নিতে পারছি না। আমরা শুধু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটুকু আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার ভারতকে একটা নোট বারবার পাঠিয়েছে। আইন অনুযায়ী বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে ভারতের, এবং এই চুক্তির অনুসারে ওনাকে বাংলাদেশ ফেরত চেয়েছে। বাংলাদেশের আদালত থেকে ওনাকে ফেরত আনার একটা নির্দেশনা আছে,
আগে একটা মামলায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, এখন নতুন করে আরেকটা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তাছাড়া বাংলাদেশে একটা প্রবল জনমত আছে ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এবং বিচারের মুখোমুখি করার ব্যাপারে, এবং এই জনমতের প্রতি বাংলাদেশ সরকার শ্রদ্ধাশীল, এবং সেই জনমত প্লাস আদালতের নির্দেশনা ইত্যাদি কারণে বাংলাদেশ সরকার ভারতের কাছে ওনাকে ফেরত চেয়েছে, এবং এই বিষয়ে ভারত বাংলাদেশের যে অনুরোধ সেটা পেয়েছে। এর বাইরে আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি, এবং এর বাইরে আসলে সরকারের দিক থেকেও আমাদের আর নতুন করে কোনো কিছু বলার নেই। এর বাইরে বিডিআরের যে পিলখানার হত্যাকাণ্ড তার তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তরফ থেকে শেখ হাসিনার মতামত বা তার মন্তব্য জানার একটা কথা বলা হচ্ছে, সেটার প্রক্রিয়াটা কি সরকারের চিন্তায় আছে কিনা? সেটা যেহেতু সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন করা হয়েছে এবং তদন্ত কমিশনের কাজটা স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া হয়েছে, সরকার এখানে হস্তক্ষেপ করছে না বা হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনও মনে করছে না। তদন্ত কমিশন যেটা উপযুক্ত মনে করবে তারা সেই উপযুক্ত তাদের চাহিদা অনুযায়ী বা তাদের প্রয়োজন অনুযায়ী তারা যেটা ভালো মনে করবে সেটাই তারা করবে। সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যদি ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলতে চাওয়া হয়, সেটার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা হতে পারে সেটা কি মাথায় আছে কিনা কিছু? এখন যেহেতু আমি সরকারের সাথে সম্পৃক্ত আছি, আমি তো যদির উপর কোনো মন্তব্য করতে পারিনি। যদি ওনারা চায়, সরকারকে এই ধরনের রিকোয়েস্ট জানায় যে ওনার সাথে কথা বলতে চান, তখন সরকার সেটা নিশ্চয়ই বিবেচনা করে দেখবে এবং সেটা কূটনীতিক পর্যায়ে সেই বিষয়ে যোগাযোগ হবে। ভারতের সাথে তো সরকারের যোগাযোগ বন্ধ হয়ে যায়নি, বাংলাদেশ সরকারের নানা বিষয়ে যোগাযোগ আছে। শুধুমাত্র যে শেখ হাসিনার বিষয় তা না, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো ইস্যু আছে। এই প্রত্যেকটা ইস্যুতেই বাংলাদেশ সরকার নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রাখছে কূটনীতিক পর্যায়ে। তো এই ইস্যুটাও যদি সামনে আসে এবং যদি কমিশন থেকে এ ধরনের কোনো রিকোয়েস্ট আসে, তখন সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারা নিশ্চয়ই ভেবে দেখবেন। জি, ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। জুলাই অভ্যুত্থানের পরে এবং যখন এই গণহত্যাগুলো চলছিল, তখন মানুষের সবচেয়ে বড় দাবি ছিল যে এই হত্যাগুলোর বিচার হতে হবে, এবং এই হত্যার জন্য যারা দায়ী তাদের অনেকেই এই মুহূর্তে ভারতে রয়েছেন। শেখ হাসিনা রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেক আওয়ামী লীগ নেতা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাও ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। এই মুহূর্তে ভারতের সহায়তা ছাড়া আসলে এই বিচার নিশ্চিত করার কোনো রাস্তা আছে কিনা, এবং আমরা কি যথেষ্ট করতে পারছি ভারতের সহায়তা পাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ন্যায় বিচার তো মানুষ 5 তারিখ আগে থেকেই চেয়েছে। 5 তারিখেও নতুন করে পুনরুচ্চারিত হয়েছে যখন সরকার পদত্যাগ করে পালিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা ন্যায় বিচারই চাইছি। মানুষ প্রত্যাশা করে যে একটা সত্যিকার ন্যায় বিচার এখানে হবে, এবং আমরাও এই কথাটা দাবি জানিয়ে এসেছি যে বাংলাদেশ ন্যায় বিচারের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এটা যেন রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়। এটা রাজনীতি আছে এর মধ্যে, কেননা তারা তো একটা রাজনৈতিক অপরাধ করেছে, কিন্তু ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তাদেরও যেন কোনো অভিযোগ না থাকে। সেই রকম স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে এই বিচারটা যাতে হয়। এখন সেক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন, ভারতে আছেন বলে নানান মাধ্যমে আমরা খবর পাচ্ছি। অন্তত শেখ হাসিনা তো পরিষ্কারভাবেই আছেন, বাকিরাও সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম নিউজ ইত্যাদির মধ্যে দেখা যাচ্ছে। সেইটার একটা জবাবদিহিতার প্রয়োজন ছিল, যে বিশেষভাবে কিভাবে তারা গেল। বাংলাদেশ সরকারের আমরা জানি প্রতিষ্ঠানগুলো অনেক নানা ধরনের দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও যারা মানুষ যেখানে প্রত্যাশা করে এবং যারা প্রধান অভিযুক্ত তালিকায় আছে তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারল। 2 নম্বর হচ্ছে যে আমাদের বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং অভিযুক্তদের ফেরত আনার ব্যাপারে আমাদের সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এটা তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক সময় কোনো দেশে অভিযুক্তরা আশ্রয় নেয় এবং তাদের নিজেদের আইন অথবা তাদের নিজেরাই তাদের উদ্যোগে যে অভিযুক্তকে রক্ষা করে, তার ফলে অনেক দিন পর্যন্ত তাদের প্রত্যাবর্তনে এমনকি সফল হয় না। কিন্তু তাতে বিচার থেমে থাকে বলে আমার কাছে মনে হয় না। বিচার প্রক্রিয়া চলবে, কারো অনুপস্থিতিতেও বিচার হয়, সেটা চলতে থাকবে। এবং আমরা আশা করি যে সরকার কূটনৈতিকভাবে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে
অভিযুক্তদের ফেরত আনার ব্যাপার। আরেকটি বিষয় যেহেতু ভারতের ক্ষেত্রে এসছে, মানে বাংলাদেশের জনগণের, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক চাই এবং এইটা স্পষ্টভাবে 5ই আগস্টের অভ্যুত্থান আবার নতুন করে জানিয়ে দিয়েছে, একেবারে একটা পুরো জনগোষ্ঠীর উত্থানের মধ্য দিয়ে, যে আমরা একটা সার্বভৌম বাংলাদেশ চাই এবং তার ভিত্তিতেই ভারতের সাথে সুসম্পর্ক চাই। আগের পদানত বাংলাদেশকে আর পাওয়া যাবে না। সেই জায়গাটা ভারতের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের উপলব্ধি করা দরকার। বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে সম্পর্ক তো নানাভাবে তার দ্বারা প্রভাবিত হবে, কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট, তাদের যে এই যে আকাঙ্ক্ষা, তাদের একটা সার্বভৌম মর্যাদার উপরে দাঁড়ানো, আমরা তো আমাদের ন্যায্যটা চাচ্ছি। কিন্তু ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনীতি, তাদের সরকারি দল বাদই দিলাম, বিরোধী দলগুলোর মধ্যেও কি আসলে এই গণহত্যার পরে বাংলাদেশের মানুষের যে অনুভূতি, তার কোনো প্রতিফলন আপনি দেখেন? না, সেটা দুঃখজনকভাবে এটা দেখা যাচ্ছে। ভারতের মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ, ভারতের শাসক দল, এমনকি অন্যান্য দলেরও অবস্থান, অনেক ক্ষেত্রে নীরবতা, এইগুলো বাংলাদেশের বিরুদ্ধে যেরকম একটা প্রোপাগান্ডা তারা শুরু করেছেন, প্রোপাগান্ডা ওয়ার বলা চলে, মানে এক ধরনের মিথ্যা যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, বিশ্ব মিডিয়াতে, এবং সেইটা বাংলাদেশের জনগণকে অপমানিত করা হচ্ছে আমি মনে করি। এবং এইখানে তথ্য এবং ঘটনার যে বিকৃতি আছে এবং নানা ধরনের অপতথ্য, মিথ্যা তথ্য যেভাবে তারা প্রচার করে যাচ্ছেন, সেটাতে তাদের পৃষ্ঠপোষকতাটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছেন, সেটা থেকেও স্পষ্ট যে এর মধ্যে একটা পৃষ্ঠপোষকতা আছে। সে কারণে এমনকি ভারতের অনেক মিডিয়া ছাড়িয়ে সোশ্যাল জায়গাতেও, মানে এটা যেন একটা প্রতিষ্ঠিত সত্য, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশে কোনো জায়গা নেই, মানে কোনো এখানে কোনো ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই, এই সমস্ত কথাবার্তা, সেটা বোঝা যায় যে ওখানে একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছে। সেইটার বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে বিকৃতভাবে কেবল উপস্থাপনা, বাংলাদেশের জনগণকে প্রতিনিয়ত একটা খুবই অপমানজনক একটা জায়গাতে, সেটার আমরা তো আমাদের দিক থেকে আমাদের করতে হবে। আমরা কিভাবে এটার বিরুদ্ধে লড়াই করব, মিথ্যার বিরুদ্ধে সত্য নিয়ে লড়াই করব। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন গণতন্ত্র নিয়ে লড়াই করছি, তাদের সাম্প্রদায়িক সমস্ত উস্কানির বিরুদ্ধে আমরা একটা সম্প্রীতি, একটা ঐক্যের জায়গা নিয়ে আমরা লড়াই করছি। সেইটা সারা দুনিয়ার কাছে অনেকটাই স্পষ্ট হচ্ছে। আরও জোরালোভাবে আমাদের সেটা করা দরকার। ভারতকে আমরা বারবার বলবো বাংলাদেশের জনগণের দিক থেকে এই স্ট্যান্ডিংটা জনগণের, সরকারের সমস্ত জায়গা থেকে দেখানো দরকার যে আমরা এই যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, এইটাকে ভারতকে সম্মান করতে হবে, এর বাইরে গিয়ে আর কিছু হবে না। অনেক ধন্যবাদ। জনাব হাবিব, আপনার কাছে আসতে চাই, দল হিসেবে বিএনপি যখন সরকার পরিচালনায় ছিল এবং তারপরেও ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই আপনাদের যোগাযোগ হয়, বা বর্তমান ক্ষমতাসীন দলের সাথেও নিশ্চয়ই আপনাদের যোগাযোগ করার উপায় থাকবে। এই অবস্থায় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের তরফ থেকে আসলে ভারতের উপর কোনোভাবে চাপ তৈরি করার সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সমস্ত দর্শকেরা যারা দেশ এবং দেশের বাইরে দেখছেন, বাইরে থেকে দেখছেন, তাদেরকে সশস্ত্র সালাম, বিজ্ঞ দুই আলোচককে আমার শুভেচ্ছা। অনেকদিন পরে আসলাম চ্যানেল 24-এ, আজ থেকে আর মাত্র 3 দিন পর, অর্থাৎ 12 তারিখে, 12ই জানুয়ারি 2015 সালে 12ই জানুয়ারি এই চ্যানেল 24 থেকে আমাকে ধরে নিয়ে গেছিল ডিবি পুলিশ। আর এই চ্যানেল 24-এর থেকে ধরে নিয়ে যাওয়ার পর যে মামলা দিয়েছিল কয়েকটি, তারই একটি মামলায় আমাকে বিগত সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল। আমাকে আমার সাধারণ ভাইটা সব মিলে, শামীম, বেলাল, হাসানুল, লিঙ্কন সহ। সেখানে আজকে আসার সময় প্রথমে মনে হচ্ছিল যে আমার সেই জায়গায় আমি আবার আজকে যাচ্ছি। তো এখন আজকে আর ধরে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, যে আলোচনা করে হলো, আসলে এটা তো আমাদের কাছে প্রশ্ন, একটা দেশের সরকার এত নির্যাতন করলো, গণহত্যা করলো, তারপর নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করলো, দেশের মানুষের নীতি নির্ধারণকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন পর্যায়ে নিয়ে গেছে, সেই দেশের একটা সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গেল পার্শ্ববর্তী একটা দেশে। সেই দেশ একবার ভাবে না আমার বাংলাদেশ আমার নিকটতম প্রতিবেশী,
সাথের প্রতিবেশী। ভারতের আশপাশে যতগুলি রাষ্ট্র আছে একটাও ভারতকে পছন্দ করে না, কেউই তার পক্ষে নেই, ভারতের এই নীতির কারণে। আজকে বাংলাদেশকে যে নোংরা খেলা খেলছে, এই খেলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি। এটা ভারতের একটা বিশাল গণতান্ত্রিক দেশ বলে আমরা জানি, মানি, যে তার কি এই চেহারা, তার কি এই কাজ। এখন বাংলাদেশের একজন গণহত্যাকারী, একজন সাবেক প্রধানমন্ত্রী একদলীয়ভাবে নির্বাচিত, ভারতে আশ্রয় দিয়েছে তাকে, খুব আরামে আয়েসে তাকে রেখে দিয়েছে, একটা বাংলো দিয়ে রেখেছে। সেখান থেকে বসে বসে ষড়যন্ত্র করছে, ফোন করছে বিভিন্নভাবে, নানানভাবে। তো এটা আমার কাছে কাম্য না, মোটেই কাম্য না। আর যে কথাটা আলোচনা হলো, তার সাথে কথা বলার জন্য ভারতে যাওয়ার দরকার আছে কিনা বা অনুমতি নেওয়ার দরকার, আমি তো মনেই করি না। যিনি পালিয়ে গেছেন, যিনি পতিত সরকার, তার কাছে কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করবেন? পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কি জিজ্ঞাসাবাদ তাকে করবেন? তাকে জিজ্ঞাসাবাদ করার তো দরকার নেই। তা আমরা দেখেছি, স্বচক্ষে দেখেছি কীভাবে সেদিন আপনার এদিকে হত্যা করা হলো, কীভাবে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত বিজেপি প্রধান, তখন তো বিডিআর ছিল, বিডিআর প্রধান শাকিরকে হত্যা করা হলো, কীভাবে তার পরিবারের সদস্যদের অত্যাচার করা হয়েছে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, যুদ্ধ মানে পাকিস্তান আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের 57 জন এত বড় বড় অফিসার মারা যায়নি, কিন্তু শহীদ হননি। আমি ক্যাপ্টেন লিস্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত, সেটা এই পিলখানা সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমার দেখার সৌভাগ্য হয়েছে যখন এই মার্চ করেছিল ঘুরতে যাচ্ছে সেনাবাহিনী। এইটা যদি সরকার না ঠেকে দিত, আধা ঘন্টা লাগতো না। এই যে ট্যাঙ্ক মুভ করতো, উপর থেকে হেলিকপ্টার গান দিকে ফায়ার করতো, গুলি করতো, এমনি পালিয়ে যেত। কিন্তু তার পরিবর্তে সরকার 24 ঘন্টা 48 ঘন্টা নাটক করলো। এই নাটকের কারণে সেই আমাদের সেনাবাহিনীর সদস্যদের পরিবারের উপরে যে নির্যাতন হয়েছিল, অমানবিক পাশবিক নির্যাতন হয়েছে, এ সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম জঘন্য অপরাধ কেউ করে নাই। একই দেশের মানুষ হয়ে অফিসারদের পরিবারের সাথে যে আচরণটা করেছে বিডিআরের তৎকালীন সদস্যরা, এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর গণভবন তো না, তখন কি বলতো, ওই যে যেখানে নিয়ে গেলেন ওখানে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে সোনারগাঁ থেকে না শেরাটনতে খাবার নিয়ে আসে, তাদের খাওয়ানো হলো। আমরা চিন্তা করতে পারেন, যদি বলে থাকে যে আমরা জানতাম না, যে জানতে নাই জানবে, তা সরকার প্রধান কেন? এত কাছাকাছি একটা জায়গা, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। তৈরিদের মধ্যে কি হলো একটা ডিএটি, তার সাথে বসে রাষ্ট্র আলাপ আলোচনা করছে, সংলাপ করছে, প্রধানমন্ত্রী সংলাপ করছে, তাদেরকে খাওয়াচ্ছে, 5 তারকা হোটেল থেকে খাবার নিয়ে এসে, তারপর যে নাটকগুলি করলো, এর জন্য তার কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, তাকে জি দরকার নাই। তার বিচার তো একেবারে দিনের মতো স্বচ্ছ অবস্থা, তার বিচার করতে তার কাছে কি জানতে হবে, কি বলবে? জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে ফেরত আসবো। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব মজুমদার আপনার কাছে। আরেকটা বিষয় আজকে আলোচনা এসেছে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের চিন্তা ভাবনা আছে কিনা। আজকে প্রধান উপদেষ্টা এই নিয়ে খানিকটা কথা বলেছেন, একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আজকে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট উনি এসেছিলেন। উনি ইউরোপিয়ান ইউনিয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তারা সহযোগিতার একটা অঙ্গীকার করেছে, এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই কিন্তু আসলে ইউরোপীয় ইউনিয়ন দ্ব্যর্থহীন তাদের একটা সমর্থন ব্যক্ত করেছে। তো এই সমর্থনের অংশ হিসাবেই আজকে উনি এসেছেন। ওনার সাথে মূলত আসলে আলোচনা হয়েছে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে, কোথায় বিনিয়োগ করা যায়, বাংলাদেশের আসলে কী কী সহযোগিতার প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। উনি কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন, এনিথিং উই ক্যান ডু, জাস্ট প্লিজ আস্ক, মানে আমাদেরকে বলুন আমরা আসলে কি করতে পারি। তো এটার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে সহযোগিতার বেশ কিছু ক্ষেত্রের কথা বলেছেন। তো আলোচনা প্রসঙ্গে ওনারা কিন্তু একটা জিনিস তারা বলেছেন যে সরকারের যে সংস্কার উদ্যোগগুলো, এই সংস্কার উদ্যোগগুলোকে ওনারা সাপোর্ট করতে চান, সংস্কার যাতে বাস্তবায়ন করা যায়, কারণ ওনাদের টেকনিক্যাল এক্সপার্টাইজটা আছে। তো সংস্কার প্রসঙ্গ যখন আসে তখন অবভিয়াসলি নির্বাচন প্রসঙ্গ আসে। তো নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনাকালে মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে বলেছেন যে সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছেন।
এটুকুই আসলে আলোচনা হয়েছে। নির্বাচন প্রসঙ্গটা আসলে খুব বেশি আসেনি, মূলত অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গটাই সেখানে বেশি আলোচিত হয়েছে। ওই অর্থনৈতিক প্রসঙ্গক্রমে উনি এই কথাটা উল্লেখ করেছেন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটো পাশাপাশি প্রস্তুতি চলছে সরকারের দিক থেকে। আর জাতীয় নির্বাচনের যে তারিখ তা নিয়ে বিস্তর বিতর্ক চলছে, নিশ্চয়ই আপনি খবর রাখেন সবগুলোরই। বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা প্রয়োজন। আপনারা যে 2026-এর জুনের পর্যন্ত একটা সময়সীমার কথা বলছেন, তা নিয়ে তারা সন্তুষ্ট না। তারা বলছেন এই যে কখনো বলা হচ্ছে যে 25-এর শেষ, কখনো আরো 6 মাস বেশি, এতে এক ধরনের ধোঁয়াশা থেকে যাচ্ছে। এই বিষয়গুলো কি পরিষ্কার অদূর ভবিষ্যতে করা হবে, নাকি এগুলো আসলে যে কমিশনগুলোর রিপোর্ট আসার পরে সব রাজনৈতিক দলের সাথে বসার পরে আপনারা করতে চান? প্রথমত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এটা সরকারের দায়িত্ব না। সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রটা প্রস্তুত করা এবং নির্বাচনে একটা ব্রডার সেন্সে একটা সম্ভাব্য সময়সীমার কথা বলা, সেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এটুকুও বলা হয়েছে যে এই সিদ্ধান্তটা আসবে আসলে মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, কোন সময়টাতে তারা নির্বাচন চান। দুটো সম্ভাব্য সময়সূচির কথা বলা হয়েছে এবং দুটো সম্ভাব্য সময়সূচির জন্য কি কি ক্ষেত্র থাকতে পারে সেটাও কিন্তু এক ধরনের ইঙ্গিত মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন। উনি বলেছেন যে সংস্কার, রাজনৈতিক দলগুলো কিছু সংস্কারের দাবি তো সবসময় আছে এবং সেই সংস্কারের ব্যাপারে রাজনৈতিক একটা ঐক্যমত্য আছে। ঐক্যমত্য আছে বলেই কিন্তু সংস্কার যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলই এন্ডোর্স করেছে এবং সেইখানে তাদের নিজস্ব সুপারিশমালাও দিয়েছে। এই সুপারিশমালাগুলো আমরা আশা করছি যে বেশিরভাগ কমিশনই, মূলত প্রথম দিকে যে 6টা কমিশন গঠন করা হয়েছে তার অন্তত 5টা কমিশন হয়তোবা আগামী সপ্তাহেই তাদের রিপোর্টগুলো সরকারের কাছে দিয়ে দেবে এবং রিপোর্টগুলো দেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে এই রিপোর্টগুলো নিয়ে উনি কীভাবে এগোবেন এবং উনি যে কীভাবে এগোবেন তারও কিন্তু একটা ধারণা উনি দিয়েছেন। একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং একটা কমিটি করেছেন, যে কমিটিটার নেতৃত্বে উনিই থাকবেন। সুপারিশগুলো নিয়ে উনি অচিরেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন এবং তাদের একটা ঐক্যমতে আসার চেষ্টা করবেন তাদের সাথে। উনি বলেছেন যে যতটুকু ঐক্যমত্য আসা যায় শুধুমাত্র ততটুকুই গ্রহণ করা হবে, যেখানে ঐক্যমত্য হবে না সেটা নিয়ে হয়তো আর কোনো এগোবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ঐক্যমত্যে যেখানে আসবেন সেই পয়েন্টটাতে এসে রাজনৈতিক দলগুলো আসলে সিদ্ধান্তটা তারা জানাবেন, তারা কোনভাবে নির্বাচন চান, কিভাবে নির্বাচন চান, সংবিধানের আদৌ কোনো পরিবর্তন হবে কিনা, হলে কতটুকু হবে, এই এখতিয়ারগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তাদের দিক থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে তারা যৌক্তিক সময়ে নির্বাচন চান। এই যৌক্তিক সময়টা একটা পলিটিক্যাল রেটরিক, এই রেটরিক থেকে তাদেরকেও সরে আসতে হবে, তাদেরকেও স্পষ্ট করে বলতে হবে আসলে যৌক্তিক সময়টা কতটুকু। তারা যখন স্পষ্ট করবেন তখন সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণে একটা সুবিধা হবে। তো এইটা আসলে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার বলেছেন যে তারা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নেবেন না, তারা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেবেন না, রাজনৈতিক দলগুলোই রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন, সরকার এখানে শুধুমাত্র ফ্যাসিলিটেটরের ভূমিকাটা পালন করবে। এখন সমস্যা হচ্ছে, ধরুন বিএনপি বলল তারা এই বছরের মধ্যেই চাচ্ছেন, অন্যরা যদি বলেন যে না তারা এখনই চান না, তারা আরো বেশ কিছু সংস্কার চান সরকারের কাছ থেকে, তাহলে তো ঐক্যমত্য হলো না, তাহলে আসলে সিদ্ধান্তটা কোন দিকে যাবে? এখন আপনার একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, সবাইকে তো তার চাওয়া পাওয়ার কথাটা বলার সুযোগ দিতে হবে। আপনি যদি সবাই তার চাওয়া পাওয়ার কথাটা বলতে না পারে, শুধু একটা পক্ষ বলে, একটা পক্ষকে আপনি অ্যালাউ করেন আর অন্যদেরকে যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে যে গণতান্ত্রিক পরিবর্তনের কথা আমরা, বা যে রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা থেকে জুলাই বিপ্লবটা হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা তো আর থাকলো না। একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই তার মতটা দেবে, সবাই তার কথা বলবে, সবার মত নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো, এখানে বিএনপি আছে, তারা বড় রাজনৈতিক দল, তারা বিভিন্ন সময় দেশের শাসন ক্ষমতাও তাদের হাতে ছিল, তারাও নিশ্চয়ই বুঝবেন। যারা রাজনৈতিক জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন যে ছাত্ররা, তারাও তাদের কথা বলবেন, তারাও রাজনৈতিকভাবে তাদের দিক থেকে যদি প্রয়োজন মনে করেন, যদি ছাড় দেওয়ার প্রয়োজন মনে করেন, তারা ছাড় দেবেন। সবাই দিক থেকে আলোচনার পরেই আসলে বোঝা যাবে যে ঐক্যমতটা কতটুকু আসবে। আর যদি না আসে তাহলে সরকার পরবর্তীতে তার সিদ্ধান্ত নেবে। অনেক ধন্যবাদ। জনাব হাবিব, আপনার কাছে ফিরে আসতে চাই। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের অনেকেই পলাতক এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আসলে এক ধরনের জগাখিচুড়ি অবস্থা রয়েছে ক্ষেত্র বিশেষে। প্রশাসন দিয়ে সেই কাজগুলো চালাবার চেষ্টা করা হচ্ছে। সেখানে স্থানীয় সরকার নির্বাচনের আশু কোনো প্রয়োজনীয়তা বিএনপি দেখে কিনা, এবং যে কথাটা ঘুরে ফিরে আসে আসলে যে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের বিএনপির কাছে কবে, এবং সেটা একেবারে সুনির্দিষ্ট তারিখই ঘোষণা আপনারা কত সময়ের মধ্যে চান, সে বিষয়গুলো আসলে স্পষ্ট হচ্ছে কিনা?
আমার হলো পরিষ্কার বক্তব্য যে আমরা তো নির্বাচন কমিশন না যে আমরা তারিখ ঘোষণা করব। আমরা বলতে পারি এই সময়ের মধ্যে হতে পারে, একদম নির্দিষ্ট তারিখ দিতে পারে নির্বাচন কমিশন। এখন কথা হলো যুক্তি সময়টা কতটুকু। এখন ধরেন আপনারা নির্বাচন করেন, তা নির্বাচন কমিশন আমরা সংস্কার করতে হবে। নির্বাচন কী সংস্কার করবেন? যেমন বিগত দিনে আমরা দেখেছি 100% ভোট কোথাও কাস্ট হওয়ার কথা না। গত নির্বাচনে আমরা 18 সাল দেখেছি, এই 24 সালেও দেখলাম 3% 5% যেমন হয়েছে, 100% ভোটও তেমন কাস্ট হয়েছে, যেটা কোনোভাবে অসম্ভব ব্যাপার। বিরোধী দলগুলি 0 ভোট পেয়েছে, 1 ভোট পেয়েছে, 2 ভোট পেয়েছে। এবং নির্বাচনের সময় দেখা গেছে সেখানে বিরোধী দলের প্রার্থীদের উপরে হামলা করা হয়েছে, তাদের মাইক ভেঙে দেওয়া হয়েছে, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে সংস্কার করতে গেলে বলতে হবে একজন প্রার্থী আরেকজনের হামলা করতে পারবে না, একজন আরেকজনের পোস্টার ছিঁড়তে পারবে না, মিছিলে বাধা দিতে পারবে না, মিছিল আক্রমণ করতে পারবে না। যদি এইগুলি করে তাহলে তার প্রার্থীটা যৌক্তিক অনুসন্ধানের পর প্রমাণিত হলে তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে। প্রার্থীটা বাতিলের যারা সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে কিন্তু আর কেউ কাউকে মারতে যাবে না, ধরতে যাবে না, অফিস ভাঙতে যাবে না, পোড়াতে যাবে না। এটা একটা ধরেন আসলো। তাহলে নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত যারা থাকবেন তাদের তো ধরেন নীতি নৈতিকতা সব কিছু সরকার ধ্বংস করে দিয়েছে। আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, দেখা করেছিলাম 2020 সালের উপনির্বাচনের পর। তো আমাদের করার কিছু না, ওই নির্বাচন যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত আমার করার ক্ষমতা, তার বাইরে কোনো ক্ষমতা নেই আমার। এই জায়গাটাও আপনাকে কী করবে, নির্বাচন কমিশন আগে যে ক্ষমতা ছিল নির্বাচন শুরু হওয়ার দিন থেকে শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা ছিল। কোনো প্রার্থীদের মামলা করা বা হামলা করলে তার জন্য একটা মামলা করা, এগুলি ছিল। কিন্তু বিগত সরকার লাস্ট শেষের দিকে এসে তারা শুধু নির্বাচন দিনে নির্বাচন কমিশনের কার্যকারিতা থাকবে 8টা থেকে 4টা পর্যন্ত, তার বাইরে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না। সেটা পরিবর্তন করতে হবে যে নির্বাচন শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, নির্বাচন শেষ ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্ব থাকতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেছেন তারা তো একই জিনিস, তারা কি নীতি নির্ধারক ঠিক রেখেছিল? একটা প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে যে তোমার সেন্টারে 100% ভোট কীভাবে কাজ করলো? জিজ্ঞাসা করেছে রিটার্নিং অফিসার? না, রিটার্নিং অফিসারকে প্রধান নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেছে তোমার জেলায় এতগুলি কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়েছে, যা কোনোভাবেই সম্ভব না। জিজ্ঞাসা করেছে, করে নাই। এই জায়গাগুলিতেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। এরপরে নির্বাচনের যে ব্যয়, যেটা এই যে ব্যয়ের একটা শুভঙ্করের ফাঁকে 1991 সালে যখন নির্বাচন ছিল তখন 3 লক্ষ টাকা ছিল তার সর্বোচ্চ ব্যয়। আমি তখন নির্বাচন করেছিলাম 91 সালে, তখন ছাত্র রাজনীতি থেকে নির্বাচন করতে গিয়েছি। আমি তখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দাদাতো ভাই বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে লোন করে এটা করে আমি একটা হিসাব করলাম। কিন্তু আমি নির্বাচনের পরে আমার নিজে হাতে আমি সাবমিট করি নাই, খরচে সাবমিট করি নাই। ওই যে মিথ্যা কথাটা আমি বলতে চাই না। আমার একজন স্বনামধন্য অত্যন্ত শ্রদ্ধাবান শিক্ষক, প্রিন্সিপাল ছিল, উনি আমার পক্ষ থেকে সিগনেচার করেছে। আমি কোনো নির্বাচনে আজ পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি নির্বাচন করি আর না করি, উড্ডু করে আসি বা না করি, করতে দিক আর না করি, আমি কোনো নির্বাচনের পরে কোনো দিন আমি আমার ব্যয় আমি করি নাই, নির্বাচন সাবমিট করি নাই, নিজে হাতে করি নাই। কারণ মিথ্যা, ওটা মহামিথ্যা। এই জায়গায় তো চোর বানানোর সুযোগ, চোর হওয়ার সুযোগ করে দেয়। আসলে কেমন ব্যয় হয় এক একটা ব্যয়? কারো 10 কোটি, কারো হয়, কারো 5 কোটি হয়, কারো 2 কোটি হয়, কারো 1.5 কোটি হয়। এখন 1 কোটি, 1.5 কোটি, 2 কোটির বাইরে কমে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কারণ এখন তো 25 লক্ষ টাকা ব্যয়ের 25 লক্ষ টাকা। এই 25 লক্ষ টাকা তো সে প্রথমে নমিনেশন ফর্ম কিনে জমা দেয়, তখন মিথ্যা কথা বলে। আমি এই ব্যয়টা কমিয়ে আনার কোনো সুযোগ নেই? না, ব্যয় কমানোর কোনো সুযোগ নেই। ধরুন যার 1.5 কোটি টাকা নেই কিন্তু তিনি জাতীয় সংসদে নির্বাচিত হতে চান, জনপ্রিয়তা আছে, তার কি হবে? ব্যয় কমানোর কিছুটা ব্যাপার আছে। যদি সরকার দায়িত্ব নেয়, কোনো প্রার্থী আলাদা সমাবেশ করতে বা আলাদা নির্বাচনে সভা করতে পারবে না। সরকার অ্যারেঞ্জ করবে, সব প্রার্থী গিয়ে সেখান থেকে বক্তব্য তুলে ধরবে। এবং ভোট কেন্দ্রে প্রার্থীদের ওই নিশ্চয়তা দিতে হবে, কোনো প্রার্থীর এজেন্ট থাকা দরকার নেই, মানুষ গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসবে। এজেন্টের জন্য খরচ কি হচ্ছে? এজেন্টের জন্য এবং সভা করতে গিয়ে এজেন্টের খরচ, সভা করতে গিয়ে খরচ, মিছিল করতে গিয়ে খরচ, তারপরে পরিবহন ব্যয়, মিছিল করার জন্য পরিবহন ব্যয় লাগে, এগুলি খরচ। এজেন্টের ধরেন এক একটা জায়গায় ধরেন 100, 150, 200 করে কেন্দ্র আছে,
কেন্দ্রই, সেখানে 5-6 জন করে যদি আপনার এজেন্ট থাকে, তার কয়েকশো বা কয়েক হাজার কোনো কোনো জায়গায় বড় থাকে এজেন্ট থাকে, তাদের মিনিমাম 1,000 করে টাকা দেন, তাতে কত লক্ষ টাকা লাগে, 2,000 করে দেন, তা কত লক্ষ টাকা লাগে। এই যে জিনিসগুলো, এই ব্যাপারে কমেন কী করে? আপনি যখনই ফর্ম ফিল আপ করেছেন 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকার পোস্টারই তো হয় না, একদিনের খরচও তো হয় না। এই যে মিথ্যা রিটার্ন যখন আমি জমা দিই, এটা মিথ্যা। আমি কয়েকবার আমি নির্বাচন জমা দিয়েছি 91 সালের পর। আমি যে কয়েক নির্বাচন হয়নি, কয়েকবার বাদ হয়ে গেছে, আমি প্রত্যেকবার আমি যখন ওই ফর্ম জমা দিয়েছি, আমি সিগনেচার করেছি, নির্বাচন ব্যয়ের উৎস কী, আমি কিন্তু আমার ওন সোর্স থেকে বলেছি। তার আমি ব্যবসা করতাম, আমার ব্যবসায় আমার হোয়াইট মানি ছিল, হোয়াইট মানি থাকার কারণে আমি আমার ওখান থেকে যখন যেটা এসেছে সেটা আমি বলেছি এইটা আমার 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 নিজের অর্থ থেকে ব্যয় করবো। অনেকেই আছেন তারা অন্যের কাছ থেকে নিয়ে অনেক বড় লোক, তারা বলেন তারা কোম্পানির নামে তাদের গাড়ি, কোম্পানির নামে তার সোফা সেট, কোম্পানির নামে তার ড্রেসিং টেবিল, কোম্পানির নামে তার খাট পালং লিখে দেয়, কিচ্ছু নাই তাদের, কিচ্ছু নাই। অনেকে আছে, আমি জানি তো। আমি এই সোর্স আমার ওন সোর্স থেকে আমি করবো, এবং ব্যয়ের পরে আমি রিটার্নটা সাবমিট করি, সেটা অসত্য। আমি নিজে কোনো সিগনেচার করি নিয়ে জন্য, কোনোদিনও না। এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে না, বলতে হবে যে যার যেমন ভালো খরচ করে তো এমনিতে করে, অনৈতিকভাবে তো এমনিতে খরচ করে, এটা করতে হবে না। রাষ্ট্রীয়ভাবে বলে দিতে হবে তোমার এজেন্টে টাকা খরচ করে, এজেন্ট লাগবে না, পোস্টার লাগবে না, মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমার দরকার নেই, সরকার করে দিবে, তাহলে পরে ব্যয় সেখানে কমে আসবে। অনেক ধন্যবাদ। কিন্তু নির্দিষ্ট করে দিলে সে চোর হবে। অনেক ধন্যবাদ। জনাব সাকি, আপনার কাছে আসতে চাই, এই যে জাতীয় নির্বাচন বা যে কোনো স্থানীয় নির্বাচন যেটাই হোক না কেন, সেখানে বিপুল পরিমাণ টাকা না থাকলে আসলে নির্বাচিত হয়ে আসাটা দুষ্কর। তার একটা বেশ চমৎকার বর্ণনা আমরা পেলাম জনাব হাবিবের কাছ থেকে। এই যে সংস্কারের আশা, নতুন বাংলাদেশের আশা, সেখানে নির্বাচনে এই টাকা এবং পেশি শক্তির প্রভাব মুক্ত হওয়ার যে স্বপ্ন, সেখান থেকে কি আমরা অনেক দূরে? সরি, তারপর প্রশাসনকে টাকা দেওয়া লাগে, পুলিশ প্রশাসন, আরো প্রশাসন যারা আছে, এই হলো বাংলাদেশের সংস্কৃতি। জনাব সাকি, ধন্যবাদ আপনাকে। আমি একটু এই প্রসঙ্গে আসার আগে একটা বিষয় আজকে যেহেতু উঠেছে, আমি একটু আবার বলি যে পিলখানা হত্যাকাণ্ডের যে যথার্থ একটা বিচার, সেজন্য একটা তদন্ত কমিশন হয়েছে। মানে এই তদন্ত কমিশন পুরো ঘটনাটা যাতে আবার দেশের মানুষের সামনে যথাযথ তদন্ত করে প্রকাশ করে এবং ন্যায় বিচার নিশ্চিত করে। এবং এর পেছনে হত্যাকে যেভাবে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, তাদের পরিজনদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, সেইটা তো একটা তদন্তের বিষয়, বিচার। এবং আমরা আবার বিচারের নামে যে দেখলাম যে হাজারে হাজারে বিডিআর সদস্যরা, তাদের সকলেই যেভাবে এখনো অনেকে, তার মধ্যে বিরাট একটা উল্লেখযোগ্য অংশ এখনো জেলখানায় আছে, অনেকে দীর্ঘকাল জেল খেটেছেন, অনেকে তো জিজ্ঞাসাবাদের সময় হত্যা করা হয়েছে। এই সব ঘটনাগুলো তদন্তে থাকা দরকার, এবং বিশেষভাবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, কারো মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সেই দিকগুলো এখানে দেখা দরকার। এই ন্যায় বিচারের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে জায়গায় আসতে চাই সেটা হচ্ছে যে একটা তর্ক তো আমাদের এখানে নির্বাচন আগে না সংস্কার আগে, এটা আছে। সেক্ষেত্রে আমাদের বারবার আমরা বলেছি যে নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কার দরকার। সেই কথাটা আমরা 7ই জানুয়ারির আগে বহু বিশেষভাবে যখন যুগপৎ আন্দোলন শুরু হলো, সেখানে নতুন করে বলা হয়েছে, আমরা বহুদিন ধরে বলছিলাম যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচনের সুষ্ঠু হওয়া সম্ভব না। ফলে নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কার দরকার। আবার সংস্কার পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি একটা পর্যায়ে চূড়ান্ত করতে চান, মৌলিক সংস্কারগুলো সংবিধান সহ, তাহলে আবার আপনার নির্বাচনটা লাগবে, মানে আপনাকে একটা সংসদ লাগবে যেখানে সব কিছু চূড়ান্ত হবে। ফলে আগামী নির্বাচনটা হচ্ছে আসলে একটা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন। আগামী নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠান নির্বাচন। আমাদের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, আইন, তার যে ক্ষমতার ভারসাম্য, এইগুলো প্রতিষ্ঠা করার নির্বাচন। সো এই যে নির্বাচন, সেই নির্বাচনের জায়গায় সংস্কারই একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। ফলে এটা গণপরিষদের নির্বাচন, নিদেন পক্ষে সংস্কার সভার নির্বাচন কিংবা সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, যাতে করে এই সংস্কার প্রশ্নটা এখানে একটা গুরুত্বের সাথে প্রাধান্য পায়। এবং একই সাথে এটা যাতে সাধারণ পার্লামেন্ট হিসেবেও আসে, মানে অর্থাৎ এখানে সরকার গঠিত হবে এবং এটা মানে একটা দুইটা কাজই প্যারালালি চলবে, সেই জায়গাটা তৈরি হওয়া দরকার। এটা আমাদের দিক থেকে আমরা মানে শুরু থেকে বলে আসছি, বলছি, এবং আমরা
মোটামুটিভাবে মনে করি যে এটা একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরির জন্য আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব এবং সেই জায়গা থেকে রাজনৈতিক ঐক্যমত্যটা কেন দরকার, কারণ এই অভ্যুত্থানটা হয়েছে, শিক্ষার্থীরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু এটা কিন্তু শিক্ষার্থী, আমাদের শ্রমজীবী তরুণরা, তার সাথে অভিভাবকরা, যেভাবে জনগণ যুক্ত হয়ে পড়েছে, রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের নেতৃত্বমূলক ভূমিকাটাকে সমর্থন করেই তার সর্বাত্মক অংশগ্রহণ করেছে এবং সমস্ত মানে কি বলবো, শিশু, নারী, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, আপনি সব স্তরে মানুষের যে উত্থানটা ঘটেছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে একটা জনগোষ্ঠীর উত্থান। ফলে এই বহু বৈচিত্র্যটার জায়গাতে সরকার যখন একটা গঠিত হয়েছে এবং সবাই সমর্থন করেছে, এখন স্টেক হোল্ডার কিন্তু সবাই। ফলে আপনি যখন একটা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাবেন সেখানে ঐক্যমত্য ছাড়া আপনার সিদ্ধান্ত গ্রহণ করাটা কিন্তু কঠিন। ফলে ঐক্যমত্য হচ্ছে সেই পদ্ধতি যেটার মধ্যে দিয়ে আমরা এখানে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। ফলে আমরা সেটা শুরু থেকে বলছি যে আমরা যার যা প্রস্তাব সেগুলো তো আছেই, সেগুলো নিয়ে জনমত সংগঠিত করার কাজটা আমরা করবো, এটা রাজনৈতিক দলের কাজ। কিন্তু একই সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অগ্রসর হতে হবে এবং বাকি যে এগুলোতে ঐক্যমত্য হচ্ছে না সেগুলো নিয়ে জনমত সংগঠিত করতে থাকতে হবে। এবং আমরা এমন একটা জায়গায় বিবেচনা আবার রাখবো যাতে করে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আমাদের যে একটা এই ঐতিহাসিক মুহূর্তে একটা কাজ আছে, সেটা হচ্ছে রাজনীতির কিভাবে পরিচালিত হবে তার নিয়মটা ঠিক করা। নতুন বন্দোবস্ত মানে হচ্ছে ক্ষমতা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার নিয়ম ঠিক করা। সেই নিয়মটা ঠিক করার যে ঐতিহাসিক কাজটা আছে, যেটার মধ্যে আমরা সকলেই রাজনীতিটা করব, সেখানে আমাদের জন্য ন্যূনতম ঐক্য রক্ষা করা দরকার একটা এই অভ্যুত্থানকে সফল করার জন্য। সেই বিষয়ে যাতে আমাদের সচেতনতা, সতর্কতা থাকে, ফলে প্রতিদ্বন্দ্বিতাও চলবে, আবার আমাদের একটা ঐক্যের জায়গাও আছে। এই থিন লাইন, মানে এখানে খুবই সরু জায়গা যে পিছলে পড়ার সম্ভাবনা আছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা খুব দুষ্কর হয়ে যায় না, বিশেষত যখন একটা কিন্তু দুষ্কর কাজটা করতে হবে। আপনি এমন একটা হিস্টোরিক্যাল মোমেন্টে আছেন, এই দুষ্কর কাজ না করতে পারলে আপনার সামনে বিপদ আছে। সেই জায়গাটা আমরা স্মরণ করিয়ে দিতে চাই। এখন আসি যে ধরুন আমরা যেহেতু মনে করি যে আগামী নির্বাচনটা এইভাবে একটা এমন একটা মানে রাজনৈতিকভাবে নির্বাচন, সেদিক থেকে কোন নির্বাচনটা কিভাবে হবে পুরো জিনিসটাই একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে কনসেনসাসের ভিত্তিতে এগোনো দরকার। সরকার 15 তারিখ থেকে রিপোর্ট আসা শুরু করবে বলেছে, তারপরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে। আমি মনে করি এখনও পর্যন্ত ডিরেকশন ঠিক জায়গায় আছে। সকল আলোচনার ভিত্তিতে একটা মোটামুটিভাবে টাইম লাইন সম্পর্কে আমাদের ধারণা হবে, কী কী সংস্কার আমরা আগে করতে পারছি, কী কী সংস্কার নির্বাচনের মধ্যে দিয়ে চূড়ান্ত হবে। সেই জায়গাগুলো চিহ্নিত হলে এবং একটা নির্বাচনের টাইম লাইন বিষয়ে ঐক্যমত্য হলে পুরো প্রসেসটা যথার্থভাবে এগিয়ে যাবে বলে আমরা মনে করি। এখন আমাদের স্থানীয় সরকারই বলেন আর মানে জাতীয় নির্বাচন বলেন, দুটো নির্বাচনের ক্ষেত্রে টাকার খেলা একটা মানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং টাকার খেলার কারণে আপনি যে প্রার্থী হয়েছেন না, এটা জানান দিতে আপনারও একটা মানে এমন পরিমাণ টাকা খরচ করতে হবে যেটা সামর্থ্য বেশিরভাগের নেই। সে কারণে আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে এই জিনিসটা করছে যে নির্বাচনী ব্যয় কিভাবে কমানো যায়। নির্বাচনী ব্যয় কমানোর একটা পদ্ধতি, যেটা হাবিব ভাই শেষে এসে বললেন, যে ইলেকশন কমিশনকে অনেক কিছু দায়িত্ব নিতে হবে তার প্রচারণার জায়গা থেকে। হাবিব বলেন যে সব প্রার্থী যদি একসাথে সভা করতে পারেন, সেখানে প্রচারণা কৌশলে এমনভাবে একটা ব্যবস্থাপনা আনতে হবে যেটার মধ্যে দিয়ে আসলে ওই ব্যয়, ব্যক্তিগত ব্যয়ের যে ব্যক্তিগতভাবে প্রার্থীর যে ব্যয়ের জায়গা, এটা কমে আসে। এবং আপনি ধরেন গত এই আওয়ামী লীগ তো যা যা করেছে, মানে কি বলে, উপজেলা করার জন্য 1 লক্ষ টাকা আপনার জামানত, মানে আপনি তো আসলে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছেন যে বহু লোক আসলে ইলেকশন করার টাকা নাই, তো তুমি ইলেকশন করবা কেন, মানে ভাবটা এরকম। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে অনেক বড় সংস্কার করা দরকার এবং ব্যয় বাড়ানোর চাইতে ব্যয় কমানোর জায়গাতে করা দরকার। ব্যয় সীমা কি হবে সেইটা মানে ডিবেটেবল, এটা আমরা হয়তো পরে আরও আলোচনা করতে পারবো। এটা নিয়ে আরও তর্ক হওয়া দরকার যে আদৌ ব্যয় সীমা কোনো কার্যকর হয় কিনা, সেটা নিয়ে বরং একটা কোনো না কোনো ফর্ম অফ দুর্নীতি করতে হয়, কারণ যা সত্য ঘটছে তার চাইতে একটা মানে কি বলে কমিয়ে দেখিয়ে সেখানে প্রেজেন্ট করা হয়। অনেক ধন্যবাদ। জনাব মজুমদার, আপনার কাছে ফিরে আসতে চাই। ঘোষণাপত্র নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে এবং সেখানে ছাত্রদের তরফ থেকে 15 তারিখ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়ার বিষয় আছে। সে ব্যাপারে অগ্রগতির কোনো খবর আছে কিনা আপনার কাছে? এই ব্যাপারে অগ্রগতি যেটুকু আমি বলতে পারি যে এই ব্যাপারে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে নানা ফরম্যাটে
মাননীয় প্রধান উপদেষ্টা উনি কথা বলছেন, রাজনৈতিক দলগুলো নিজেরা কথা বলছেন। এর মধ্যে আপনি দেখেছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। গতকালকে জামায়াতের আমির উনি দেখা করেছেন। সো আলোচনা কিন্তু হচ্ছে, আলোচনা কিন্তু থেমে নেই। এবং সবার ওই একই কথাই আবার বলতে হয় বারবার, সরকার যেহেতু একটা দায়িত্ব নিয়েছে এবং সরকার বলেছে যে এই ঘোষণাপত্রটা সরকার দেবে, এবং সেটা মোটামুটি রাজনৈতিক দলগুলো কিন্তু মেনে নিয়েছে যে এই ঘোষণাপত্রটা সরকারের দিক থেকেই আসবে। রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামত জানাবে, কিন্তু সিদ্ধান্তটা আসবে সরকারের দিক থেকে, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। এখন কোন কোন তারিখে ঘোষণাপত্রটা হবে এটা এখনই বলা মুশকিল এই মুহূর্তে, কারণ এই ঘোষণাপত্রের সাথে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই, বিশেষ করে বড় ক্রিয়াশীল যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের মতামত নেওয়ার একটা বিষয় আছে। তো সেটা নিয়ে এটুকু বলতে পারি যে সেটা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব হাবিব, যদি আর কিছু যোগ করার থাকে শেষের দিকে চলে এসেছেন। হ্যাঁ, আমি যে ইনফরমেশনটা এই বলছি, একটা কথা বলছি, যেমন ধরেন আমরা কলেজের ছাত্র সংসদে প্যানেল দেই না, এক প্যানেলে সবার সুবিধা ভিভিজিএস থাকে না, নাম থাকে, ছবি থাকে, ভোটার নাম থাকে। জাতীয় সংসদ নির্বাচনে যদি ব্যয় কমাতে চান, কারা কারা প্রার্থী, সব প্রার্থী নির্বাচন করার পক্ষ থেকে প্রার্থীদের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় টানি দেওয়া হলো, আলাদা আলাদা আমার পোস্টার দরকার নেই, আপনার পোস্টার দরকার। এখন তো মুঠোফোনেও চলে আসতে পারে, মুঠোফোনেও চলে আসতে পারে, মানে পোস্টারই যে ছাপাতে হবে না, পোস্টার ছাপানো দরকার, সবাই তো মুঠোফোন দেখবে না, সবাই তো মুঠোফোন নেই, ওটা করতে হবে। তারপর মাইকিং এর একটা বিরাট খরচ, একটা ইউনিয়নে 2-3 করে মাইক বের করতে ভীষণ খরচ। তো সেটা তো সরকারের পক্ষ থেকে সকাল থেকে বের হলো, এই মানে জাতীয় সংসদ এই প্রার্থী এই করে বেড়ায়, খারাপ না। আরেকটা খরচ হয় কি, নির্বাচন করার সময় প্রত্যেকটা প্রার্থীদের অফিস থাকে। যদি সরকার বলতে একটা ওয়ার্ডে একটা বেশি থাকবে না, একটা ইউনিয়নে একটা বেশি থাকবে না, এটা কিন্তু হয় না। কারণ এটা অনেক বড় তো একটা এলাকা, একটা ইউনিয়ন অনেক বড় এলাকা, একটা ওয়ার্ডও অনেক বড়, যেখানে জায়গায় 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 আপনার প্রার্থীদের ক্যাম্প থাকে। ওই ক্যাম্পে একটা চা খরচ বলে একটা জিনিস আছে, এটা অনেক টাকা। এইগুলো ওইভাবে ওই ফর্মের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সরকার মাইকিং করে দেয়, সরকার পোস্টার করে দেয়, সরকার দিয়ে মিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়, স্টেজ করে দেয়, তাহলে খরচ অনেক কমে আসবে। তো সেটা আনতে পারলে বার ভালো, এটা সংস্কার হতে নেওয়া দরকার। তাই আপনার টাকা আছে 10 কোটি টাকা খরচ করুন, আমি 50 লাখ টাকা খরচ করবো, স্বাভাবিকভাবে আপনার পক্ষে ভোট ব্যালেন্সটা চলে যাবে। টাকা দিতে ভোট দিতে কেনা যায়, চোখের সামনে দেখেছি তো। রাজনৈতিক দলের সম্মেলন হয়, সেখানেই আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে অনেক সময় আমরা দেখেছি, বিগত দিনে আমরা যখন ক্ষমতা ছিল তখন আমরা দেখেছি, বিভিন্ন দলের আমরা দেখেছি। তো এখান থেকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। দিন শেষে যে কথা আমি বলতে চাই, আগামী দিনে যদি আমরা রাষ্ট্রটাকে সামনে এগিয়ে নিতে চাই, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির ভিতরে কথায় বিভিন্ন দলকে ছোট করার, খাটো করার, বিতর্কিত করার যে চেষ্টাগুলো হচ্ছে, এখন অন্তত এই জায়গার থেকে সবাই বিরত থাকা উচিত। যার যার রাজনীতি সে করবে, কোনো সমস্যা নাই, যার যার আদর্শ সে প্রচার করবে, কোনো আপত্তি নেই। কিন্তু জাতীয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঐক্যমত না থাকলে যারা বিগত যে পতিত স্বৈরাচার, তারা কিন্তু উৎপেতে বসে আছে, আমাদের বিভাজনের মধ্য দিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকে টোটাল জিনিসটা কিন্তু নষ্ট করে দেবে। তো সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আর বিডিআরের ব্যাপারে একটা কথা বলে শেষ করতে চাই, আমার দুজন কাছের আত্মীয় ছিল ওখানে, দুজন মেজর, আমি তাদের বাসায় গেছিলাম, পরদিন যাওয়ারও কথা ছিল। তো এই যে তাদের যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, ম্যানহোলের ভিতর দিয়ে যে চলে গেল, আমি বারে বারে কারাগারে গিয়েছি, কারাগারে যাওয়ার পরে আবার দেখলাম উল্টো জিনিস। এই যে বিডিআর যে সমস্ত সদস্য ছিল, কেউ জানেও না, ওই অনুষ্ঠানে বাৎসরিক অনুষ্ঠানে এসেছিল, আমার নিজের এখন ফুয়াদো ভাই দিন ছিল আপনার এর মধ্যে। কেন আমি বলি খবরদার অস্ত্র নিস না, অস্ত্র ধারণ করিস না, এবং অস্ত্র না ভাই আমাকে অস্ত্র না নিলে আমাকে মেরে ফেলবে, তাই মেরে ফেলবে, তুই গুলি করিস না। কিন্তু পরে যাক সে বেড়ে, এই যে বিডিআর কান্না, কি যে কান্না, একদম নিরাপদ কিছু হয়। তারপর জিজ্ঞাসাবাদের নামে কতজনকে প্রায় 50-60 জনকে মেরে ফেলেছে। এরা এই যে অন্যায়টা যেটা সবার জন্য এই অন্যায়টা কেন হয়েছে জানেন? যদি সরকার প্রথমেই পদক্ষেপ নিতে, এটা হতো না। এই যে মাহাঙ্গীর নাটক, সারা খাতুনরা নাটকটা করলো, এই নাটক কেন করেছে, কিভাবে করেছে, কোন বিষয়ে বলবেন? জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণা, যেটা এখন সরকার দায়িত্ব নিয়েছে, এটা আসতে পারে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকলের মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত্যর ভিত্তিতে একটা ঘোষণা আমরা সামনে আনতে পারি, যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষা।
জুলাই অভ্যুত্থান আমাদের দেশের জন্য কি নির্দেশনা, ভবিষ্যৎ নির্দেশনাটা হাজির করছে, যেটা কোন পথে চলবে। তো সেইটা এমনভাবে তৈরি করা দরকার যাতে আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়াতে পারি, এবং সেটাই আমাদের জন্য একটা শক্তির ভিত্তির জায়গা হবে। আর এগেইন সংস্কারের প্রশ্নে মানে নির্বাচন, বাংলাদেশে অনেকে মনে করেন যে নির্বাচন করার জন্যই তো আমরা করছি না। আমরা নির্বাচন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মানে একটা নির্বাচন মানুষ ভোট দিতে পারবে, এইটা কিন্তু জনগণের হাতে যে ক্ষমতা এবং জনগণের যে সার্বভৌম, সেই জায়গাটা প্রতিষ্ঠা করা। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হলেই রাষ্ট্র অন্য রাষ্ট্রের নিরিখে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, না হলে সেটা পারবে না। ফলে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে দেশে একটা ন্যায় বিচার সম্পন্ন করে দেশের সকল পক্ষ ওই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার নিজেকে ভাবতে পারে, সেইটা খুব জরুরি। ওইটাই আমাদের সার্বভৌমত্ব রক্ষার অভ্যন্তরীণ শর্ত এবং গ্যারান্টি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।